আসসালামু আলাইকুম। কোয়ান্টাম শপিং প্ল্যাটফর্ম এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন এই স্পেশাল অধ্যায়ের আমাদের আজকের রিভিশন এবং টার্গেট ব্যাচের স্পেশাল 6 নাম্বার লেকচার। তো আজকে আমরা পরিমাণগত রসায়নের নতুন একটা টপিক নিয়ে আলোচনা শুরু করব, যেটা হচ্ছে দুইটা পাত্র থাকবে আমাদের সামনে, সেই পাত্রগুলোকে মিশ্রিত করব। মিশ্রণের পর সেই পাত্রের যে দ্রবণগুলো মিশিয়ে যাবে একটার সাথে একটা, তখন এই অবস্থায় ওই দ্রবণের প্রকৃতিটা কীরকম হবে, অর্থাৎ দুই পাত্রের দ্রবণ মিশিয়ে দেওয়ার পরে পরবর্তী অবস্থায় পাত্রের অবস্থাটা কি ক্ষারীয় হবে নাকি অ্যাসিডীয় হবে। ডান হাতে একটা পাত্র, বাম হাতে একটা পাত্র, ডান হাতে অ্যাসিড, বাম হাতে ক্ষার, এগুলো মিশাইছো। মিশানোর ফলে যে দ্রবণ তৈরি হবে সেই দ্রবণটি কি অ্যাসিডীয় দ্রবণ হবে নাকি ক্ষারীয় দ্রবণ হবে, অর্থাৎ মিশ্রণের প্রকৃতি কি হবে, অ্যাসিডীয় হবে না ক্ষারীয় হবে, এই সংক্রান্ত অঙ্ক আজকে আমরা শিখব। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টপিকের আলোচনা। এই অধ্যায় এই টপিকটা পরীক্ষায় আসে। তো কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। তো আমরা এই অঙ্কটা করব আমাদের ওই ধারাবাহিক যে নিয়ম ছিল সেই নিয়মই, ঘনমাত্রার সাহায্যে অঙ্কটা করা যাবে, তবে একটু আমাদের ইউনিক। এই অঙ্কগুলো করতে গেলে আমার ঐকিক নিয়মে কিছু অংশ করতে হয়। তো আমরা সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়েই আলোচনা শুরু করি। তো আমরা একবারে পিছনের দিকে বোর্ড যেটা, সেই পিছনের দিক থেকে একটা বোর্ড প্রশ্ন নিয়ে সমাধান শুরু করতেছি। তো একটু ওয়েট করো, আমি বিয়ে করে তবে দেখাচ্ছি। তো আমরা ফার্স্ট অফ অল এই বোর্ড প্রশ্ন নিয়ে সলভ করি আজকে প্রথম ক্লাসে। আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস করলে ইজিলি বুঝতে পারবো। আমরা আশা করি যে কয়েকটা করলে ইনশাল্লাহ হয়ে যাবে, বেশি করতে হবে না এই টপিকের ক্লাস। তো যশোর বোর্ড 15 সালে আসা প্রশ্ন। এখানে দেওয়া আছে 3টা পাত্র, এক্স পাত্র, ওয়াই পাত্র আর জেড পাত্র। তো এক্স পাত্রে লেখা আছে 50 ml 0.5 মোলার H2SO4, মানে এক্স পাত্রে আমার সালফিউরিক অ্যাসিড আছে 50 ml আছে আর 0.5 মোলার আছে। আয়তন হচ্ছে 50 ml আর ঘনমাত্রা 0.5 মোলার। আর ওয়াই পাত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে 100 ml আর ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। তো এটাও আলাদা পাত্র, এটাও আলাদা পাত্র। আর জেড পাত্রে বলা আছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ জেড হচ্ছে নতুন একটা পাত্র, সেই পাত্রে এক্সের দ্রবণটাকে ঢালা হয়েছে, একইভাবে ওয়াইয়ের দ্রবণটাকেও ঢালা হয়েছে, মানে মিশানো হয়েছে। জেড খালি পাত্রে এক্সের পাত্র আর পাত্রকে মিশ্রিত করা হয়েছে। এই হচ্ছে উদ্দীপক। কথা কি বুঝতে পারছো? তো এখন আমাদের গহন প্রশ্নে বলেছে উদ্দীপকের জেড পাত্রের দ্রবণের প্রকৃতি কিরূপ হবে যুক্তিসহ বিশ্লেষণ করো। এই যে জেড পাত্রটা আছে, এই জেড পাত্রের দ্রবণটা কি অ্যাসিডীয় দ্রবণ হবে নাকি ক্ষারীয় দ্রবণ হবে, এই বিষয়টাই হচ্ছে দ্রবণের প্রকৃতি। দ্রবণের প্রকৃতি বলতে বোঝায় দ্রবণটা কি অ্যাসিডীয় প্রকৃতির হবে নাকি দ্রবণটি ক্ষারীয় প্রকৃতির হবে, সেটা বের করাই হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয় করা। প্রশ্ন কি বুঝতে পারছো? তো এখন অঙ্কগুলো করার আগেই আমি একটা শর্টকাট টেকনিক বলে দিই। প্রতিটা অঙ্কেই এই কথাটা সত্যি। তুমি যখন একটা নতুন পাত্রে এই আলাদা আলাদা এই দ্রবণগুলোকে মিশ্রিত করবা, মিশ্রণের পর যখন দেখবা পাত্রের মধ্যে অ্যাসিডের ঘনমাত্রাটা বেশি, বা মিশ্রণের পর যদি দেখব যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করার পর পাত্রের তলদেশে অতিরিক্ত কিছু পরিমাণ অ্যাসিড পাওয়া যায়, তাহলে ওই অবস্থায় মিশ্রণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। আমি আবার বলতেছি, পাত্রে আমাদের আলাদা আলাদা দ্রবণগুলো মিশানোর পর যে বিক্রিয়া হবে সেই বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়া হবে। তো প্রশমন বিক্রিয়া হতে 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 লাস্ট অফ অল যেই উপাদানটি বাকি থাকবে সেই উপাদানটি যদি ক্ষারীয় হয় তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়, আর যদি সেই অবশিষ্ট পরিমাণটা যদি অ্যাসিডীয় হয় তাহলে দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। অর্থাৎ লাস্টে যে থাকবে, লাস্টে অ্যাসিড থাকলে উত্তর হবে অ্যাসিডীয়, লাস্টে ক্ষার থাকলে উত্তর হবে ক্ষারীয়। বুঝতে পারছো সিস্টেমটা? তো এখন আমরা অঙ্কটা করবো, অঙ্ক করার সিস্টেমটা আমরা দেখব, এক নিয়মে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর একটা কথা মনে রাখবা যে আমাদের যদি H2SO4 এর পরিমাণটা এখানে 100 ml ধরি মনে করো,
H2Ml এর পরিমাণটা 100 ml, আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা হচ্ছে 50 ml। তো আমরা এমনিতেই বুঝতে পারতেছি যে এখানে H2SO4টা বেশি আর পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কম। তো মিশ্রিত করার পরে H2SO4 এর 50 ml পটাশিয়াম হাইড্রোক্সাইডের 50 ml এর সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, বাকি 50 ml অতিরিক্ত পাত্রে থেকে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি যে যেই প্রকৃতি মানে যেই উপাদানটি বেশি থাকবে, যে উপাদানটি পরিমাণে বেশি হবে, দ্রবণের প্রকৃতিটা সেই যোগের জন্য হয় বা সেই উপাদানের ভিত্তিতে বলা যায়। অর্থাৎ আমাদের মিশ্রিত করার আগে যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, মিশ্রণ করার পরও অ্যাসিডই থাকবে লাস্টে। আর যদি ক্ষারের পরিমাণ বেশি থাকে মিশ্রণের আগে, তাহলে আমাদের দেখা যায় মিশ্রণের পরেও ক্ষারের পরিমাণটা অবশিষ্ট পাওয়া যাবে, মানে ক্ষারীয় হবে। এই হচ্ছে বিষয়টা, কথা কি বুঝছো? মানে মিশানোর আগে যার পরিমাণটা একটু বেশি থাকবে তার ভিত্তিতেই আমার উত্তরটা আসবে। তো আমরা শুরু করি, কীভাবে করব। তো প্রথমেই আমরা এই বিক্রিয়া মানে এই অঙ্কগুলো করার জন্য আমরা 1 মোলারে হিসাব করব। 1 মোলারে আমরা তৈরি করব প্রতিটা যোগের ঘনমাত্রা। দেখো আমাদের কিন্তু এক্স পাত্রে যেই যোগটা আছে H2SO4, সেই H2SO4 এর ঘনমাত্রা কিন্তু 1 মোলার নাই, এটা আছে কত 0.5 মোলার। তো এটাকে 1 মোলার বানাইতে হইব। অঙ্ক করার সিস্টেম হচ্ছে প্রতিটা যোগকে 1 মোলার করে হিসাব করতে হয়, তাহলে অঙ্ক করতে অনেক ইজি হয়, নিয়ম আর কি। তারপরে ওয়াই পাত্রে যেই যোগটা আছে সেটাও কিন্তু 1 মোলারে দেওয়া নয়, দেওয়া আছে 0.1 মোলার। তার মানে 1 মোলার বানাইতে হইব। সিস্টেমটা বুঝতে পারছো যা বললাম? তো এই 1 মোলার বানানোর সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে খুবই সিম্পল। আমি জাস্ট একটা দেখা দিই, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। তো যে কোনো একটা বিক্রিয়ার ঘনমাত্রাকে 1 মোলারে পরিণত করার সিস্টেমটা আমি এখন দেখাচ্ছি, খেয়াল রাখবা তাহলে। তো আমরা লিখবো, আমাদের প্রথমে দেওয়া আছে কি? প্রথমে দেওয়া আছে H2SO4। তো আমি এই যৌগটা নিয়ে কাজ করি প্রথমে। তো আমাদের এই H2SO4 এর প্রথম যেই পরিচয়টা সেটা হচ্ছে কি 50 ml। তো আমি লিখবো প্রথমে যে সুতরাং আমাদের এই H2SO4 এই যৌগটার মধ্যে 50 ml H2SO4 আছে। তো আমি লিখবো 50 ml, লিখতেছি, খেয়াল রাখো 50 ml এবং হচ্ছে 0.5 মোলার। তো লিখলাম 0.5 মোলার, 50 ml 0.5 মোলার কি আছে যোগটা H2SO4। তো আমি বিক্রিয়াটাও লিখে দিলাম, বিক্রিয়াটার যে পরিচয় সেটা হচ্ছে কি H2SO4। মানে 1 মোলার করার নিয়ম আর কি H2SO4। এটা হচ্ছে সিস্টেমটা বুঝতে পারছো? তো এখন এটাকে 1 মোলার করার নিয়মটা কি? তো এখানে 1 মোল করার নিয়মটা হচ্ছে, 1 মোলার করার নিয়ম হচ্ছে তুমি 3টা দাগ দিবা, একটা দাগ, 2টা দাগ, 3টা দাগ, নিয়ম হচ্ছে এটা। তো 3টা দাগ দেওয়ার পরের কাজটা কি? 3টা দাগ দেওয়ার পরের কাজটা হচ্ছে এই যে ml আর এই যে আমাদের ঘনমাত্রা মোলার, এই দুটা গুণ করবা, সিম্পল হবে গুণ করবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। কি লিখবা? 50 ইন্টু 0.5, অর্থাৎ আমাদের আয়তন আর ঘনমাত্রাটা জাস্ট গুণ করে দিব ব্র্যাকেট দিয়ে। বুঝতে পারছো? সিস্টেমটা হচ্ছে এটা, আয়তন আর ঘনমাত্রা যেই মান দেওয়া থাকুক না কেন জাস্ট গুণ করে দিব, সিম্পল হবে। বুঝছো কথা? গুণ করার পরে লিখবা ml, মিলিলিটার ml। এরপরে ডান পাশে জোর করে লিখে দিবা ঘনমাত্রা 1 মোলার হয়ে গেছে, মানে 1 মোলার। ওকে, তা আমার এই হচ্ছে ঘনমাত্রা 1 মোলার তৈরি করার সিস্টেম। 1 মোলার লেখার পরে লিখবা যোগটা আবার H2SO4। এটা হচ্ছে সিস্টেম। তো আমাদের একটা পাত্রের যৌগের ঘনমাত্রা 1 মোলার করার সিস্টেম হচ্ছে
একবারে শুরুতে যে মানটা দেওয়া থাকবে আয়তনের মান সেটা লিখব, তারপর স্পেস রেখে লিখব ঘনমাত্রার মান যা আছে তা লিখব, এরপরে আমরা লিখব যে যোগটা দেওয়া আছে সেই যোগের নাম, তারপরে 3টা দাগ দিব, সমান সমান দিব না, 3টা দাগ দিব। এটাকে বলা হয় তুল্য দ্রবণের চিহ্ন। এই 3 দাগের নাম হচ্ছে তুল্য দ্রবণের চিহ্ন। তো এখন 3 দাগের পরে যে কাজটা করব, এই যে আমার আয়তন আর ঘনমাত্রা যে পাইছি সেগুলো আমি গুণ করে দিব। গুণ করলে লিখব ml। এরপরে আমি যেহেতু গুণ করে ফেলছি এজন্য আমি লিখতেছি সরাসরি এই যৌগের ঘনমাত্রাটা 1 মোলার হয়ে গেছে, অর্থাৎ 1 মোলার H2SO4। ঠিক এইভাবে 1 মোলার করতে হয় যে কোনো একটা যৌগের বিক্রিয়াকে, বা যে কোনো একটা যৌগকে আমাদের 1 মোলার না থাকলে 1 মোলার করা যায় এই সিস্টেমে। জাস্ট আয়তন আর মোলার গুণ করলেই 1 মোলার হয়ে যায় আমাদের ওই যৌগের ঘনমাত্রা। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আবার সেই 3 দাগ দিলাম। তো এখানে গুণ করলে কত হয়? গুণ করলে হয় 25। তো আমরা পেয়ে গেছি এখানে H2SO4 এর পরিমাণটা 1 মোলারে হিসাব করলে 25 ml পাওয়া যায়। 25 ml। আগে ছিল হাফ মোলারে 50 ml, আর এখন 1 মোলারে কত ml? 25 ml। তো লিখব এত ml 1 মোলার H2SO4। আমরা সবসময় 1 মোলারে হিসাব করব কোনটার পরিমাণ বেশি কোনটার পরিমাণ কম, তার প্রেক্ষিতে দ্রবণের প্রকৃতি ক্ষারীয় অম্লীয় এগুলো হবে। এই হচ্ছে আমাদের 1 মোলার করার সিস্টেম। দ্রবণের যোগটার যে যোগই থাকবে এটা কেন 1 মোলার এমনি করতে হবে, জাস্ট আয়তন আর ঘনমাত্রা গুণ করে দিলে এই কাজটা করা সম্ভব। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো কমপ্লিট। তো আমরা তো একটা করছি, আমাদের তো এটাও করতে হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন তুমি এটা করে আমাকে জানাবো পটাশিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলার করলে আয়তনটা কত পাওয়া যায়, তুমি আমাকে করে আমাকে জানাবা। একই নিয়মে করবা। এই নিয়মে করবা। এই যে এই নিয়মে এই যে দেওয়া আছে এখানে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য 100 ml 0.1 মোলার। এই নিয়মেই করবা, তেলি হবে। ফলাফল কত সে আমাকে জানাবা, আমি এখানে আছি, ওয়েট করতেছি। স্যার 10। এক্সিলেন্ট, হ্যাঁ 10 ml 1 মোলার H2SO4। তো পরবর্তীটা হবে কি 10 ml 1 মোলার, সরি KOH হবে 10 ml। পরবর্তী এটা হবে, আমি লিখলাম না, কিছু লিখে নিও। 10 ml 1 মোলার। আমার ওয়াই পাত্রে যৌগটার নাম কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে KOH। ওকে, এতটুকু বুঝতে পারছো না অঙ্কটুকু যতটুকু আলোচনা করলাম? এবার দেখো আমাদের এই যে বিক্রিয়াটা আমি এখনো করাইনি, শুরু করি নাই, পাত্রে মিশাইনি। মিশানোর আগে আমি দেখতেছি 1 মোলারে কতটুকু পরিমাণ কার কার আছে। তো আমি দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে পরিমাণটা বেশি। কার বেশি বলো তো? কোন যৌগের পরিমাণ বেশি? ভেরি গুড, H2SO4 পরিমাণে বেশি, কারণ এটা 25 ml আর এটা কত 10 ml। তো এই যে 25 ml 10 ml আমি তখন বুঝবো যখন আমাদের ঘনমাত্রা 1 মোলার হয়ে থাকবে। অর্থাৎ বিক্রিয়ার আগে কোন পাত্রে যৌগের পরিমাণটা বেশি আর কোন পাত্রে যৌগের পরিমাণটা কম, এটা ঠিক তখনই বের হবে যখন ঘনমাত্রাটা তুমি 1 মোলারে কনভার্ট করে নিই বা দুটারই। তখন তোমার বুঝতে সহজ হবে যে কোন পাত্রে পরিমাণটা বেশি হবে, অ্যাসিডীয় পাত্রের পরিমাণটা বেশি হবে না ক্ষারীয় পাত্রের পরিমাণ বেশি হবে। বুঝতে পারছো বিষয়গুলো? এখন
আমরা প্রাথমিকভাবে চিন্তা করতে পারি যদি আমি এটা মিশাই, এই যে এক্স পাত্র ওয়াই পাত্র যদি মিশায় দিই তাহলে কোনটার পরিমাণ বেশি থাকতে পারে, অতিরিক্ত থাকতে পারে মিশানোর পরে, প্রশমিত হওয়ার পরে? ধারণা করো। 2SO4। আচ্ছা তুমি বলছো H2SO4, কেন H2SO4 বলো তো? স্যার H2SO4 এর তো পরিমাণটা বেশি। ভেরি গুড। তার মানে এটা একটা প্রাথমিক ধারণা আমরা করতেছি যে যার পরিমাণটা বেশি হয় মিশ্রণের পর তার পরিমাণই অবশিষ্ট থাকে। তো এই কথাটা কিন্তু মোটামুটি সত্যি, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু স্পেশাল অঙ্ক থাকে যে ক্ষেত্রে বিক্রিয়া করার পরে মৌল সংখ্যা চেঞ্জ হয়ে যায় সমতা করতে গেলে, সেই ক্ষেত্রে আমাদের যার পরিমাণ বেশি থাকে সেটা আবার আগে আগেই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমার যার পরিমাণ কম থাকে সেটার উত্তর হয়। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এটা ঘটে, উল্টা প্রসেসটা ঘটে। তো ম্যাক্সিমাম অঙ্কে দেখা যায় যার পরিমাণ বেশি সেটাই থাকে অতিরিক্ত, বা দ্রবণের প্রকৃতি তার উপর ভিত্তি করেই হয়। তো এটা বুঝতে পারছি। এখন আমরা এই কাজটা প্রথমে করব, এই কাজটা করার পরে আমাদের বিক্রিয়া করে সমতা করতে হবে। তো আমি দেখা দিই আমাদের পরবর্তী যে অংশ সেই অংশ, প্রতিটা অঙ্কে আমরা এইভাবে করব। হ্যাঁ দেখো আমরা শুরু করতেছি, সমাধান দেখাচ্ছি। তো প্রথমে দেখব যে আমাদের গহনঙে যে এক্স পাত্রের ক্ষেত্রে আমাদের 50 ml 0.5 মোলার H2SO4 দ্রবণকে আমরা 1 মোলারে বানাইছি। তো আমি পাচ্ছিলাম 1 মোলারে H2SO4 আমার ওই পাত্রে আছে 25 ml। তো ওয়াই পাত্রের জন্য একই রকম কাজ করে তুলো দ্রবণ বের করব। সেই ক্ষেত্রে আমি ওয়াই পাত্রের জন্য 1 মোলারে পাইছিলাম ওই পাত্রে দেওয়া ছিল 10 ml KOH। দেখো তো বুঝতে পারছো কিনা সম্পূর্ণটা ভালো করে? এই সিস্টেমগুলো কিন্তু প্রতিটা অঙ্কই সেম, জাস্ট তোমাকে 1 মোলারে কনভার্ট করে নিতে হবে। তো এবার হচ্ছে মেন কাহিনী, এবার তো আমাদের বিক্রিয়া শিখতে হবে। আমাদের এক্স পাত্রে আছে H2SO4, ওয়াই পাত্রে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এগুলোকে বিক্রিয়া করলে কোন জায়গায় মোল সংখ্যা কত দিতে হবে, বিক্রিয়ার সমতাও করতে হবে। তারপরে হচ্ছে মেন অঙ্ক আমরা শুরু করতে পারবো, দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে। তো চলো প্রথমে আমরা কি করি, বিক্রিয়াটা শিখে ফেলি কেমনে কেমনে বিক্রিয়াটা করতে হবে। তো প্রথমে আমরা লিখব আমাদের এক্স পাত্রে যে যৌগটা ছিল H2SO4, বিক্রিয়া লেখা শিখতে হবে H2SO4। তো এই H2SO4 এর সাথে বিক্রিয়া করবে, কে বিক্রিয়া করবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। তো লিখে দিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা এরপর আমাদের বিক্রিয়াটা হবে, বিক্রিয়াটা হওয়ার জন্য এরকম দাগ দিলাম। এবার কোনটার সাথে কি যুক্ত হবে এটা বুঝতে একটু কষ্ট। তো এই জায়গার মধ্যে প্লাস মাইনাসটা যদি বের করতে পারি তাহলে ইজিলি বোঝা যায়। H2SO4 এর মধ্যে প্লাস হচ্ছে H প্লাস আর সালফেট হচ্ছে মাইনাস, SO4 মাইনাস 2 মাইনাস। আর পটাশিয়ামের মধ্যে পটাশিয়ামটা হয় প্লাস আর OHটা হয় মাইনাস। বুঝতে পারছো? জি স্যার। তো আমাদের বিক্রিয়াটা হবে প্লাস মাইনাসকে আকর্ষণ করবে যেভাবে সেভাবে। তো এই জায়গার মধ্যে প্লাস হচ্ছে H আর মাইনাস হচ্ছে এখানে OH। তাহলে এইখান থেকে H চলে যায় এখানে, OH যুক্ত হবে, কি হবে? পানি তৈরি হবে। কথা বুঝছো? এখান থেকে H মানে প্লাসটা H প্লাস, জি স্যার। আর এখান থেকে OH মাইনাস মানে প্লাসে মাইনাস আকর্ষণ করে বিক্রিয়াটা হয় আর কি। AH প্লাস আর OH মাইনাস যুক্ত হয়ে পানি তৈরি করবে। আচ্ছা পানিটা আমি পরে লিখি। হ্যাঁ আচ্ছা পানিটা লিখতে পারি প্লাস দিয়ে, ডান পাশে লিখে দিলাম পানি H2O, H2O পানি তৈরি হলো। এরপর দেওয়া আছে কি পটাশিয়াম আর হচ্ছে সালফেট। তো পটাশিয়াম আর সালফেট যুক্ত হইলে কেমনে হবে? এটা হবে K2SO4। কেন এখানে K2 হইল? SO4 তো বুঝতে পারলাম, SO4 হচ্ছে আমাদের সালফেট মূলক। তাহলে K2 কেন হইল? কে তো এখানে একটা ছিল। পরে যে এটা চলে আসছে আর কি। হ্যাঁ মানে এখানে যোজনীটা চলে আসছে, যোজনীটা কি হয়েছে? অদলবদল হয়েছে। সালফেট যোজনী 2 এটা চলে আসছে কি পটাশিয়ামের কাছে, পটাশিয়ামের যোজনী 1 সেটা গেছে কি সালফেটের কাছে, এই জন্য K2SO4 হয়েছে। বুঝতে পারছো এবার এতটুকু?
তো এবার আমরা সমতা করি, সমতা কি আছে কিনা দেখি, চেক করি। এখানে হাইড্রোজেন 2টা আছে, এখানে আছে 2টা, আর একটা 3টা, সমতা নাই। পটাশিয়াম আছে এখানে 1টা, এখানে আছে 2টা, তো আমি এখানে 2 দিয়ে গুণ করব। এই জায়গায় 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে, পটাশিয়ামটা ম্যাচিং হচ্ছে, মানে সমতা হচ্ছে, বুঝছো? পটাশিয়াম ম্যাচিং হয়েছে, বুঝছো? সালফেট আছে এখানে একটা, এখানে আছে সালফেট, তো সালফেট হিসাবটা কমপ্লিট, পটাশিয়ামটাও কমপ্লিট, পটাশিয়াম 2টা হয়ে গেছে। এবার দেখি হাইড্রোজেন কয়টা আছে। হাইড্রোজেন বাম পাশে আছে 2টা, আর এখানে কিন্তু 2টা হলো 4টা, আর ডান পাশে আছে কয়টা, 2টা। তাহলে এইখানে একটা 2 দিই, তাহলে 2 2 4 হয়ে যায়, বুঝছো? অক্সিজেন আছে এখানে 4টা, আর 2টা 6টা, এখানে 4টা, আর আছে 2 2 2 কে 2 6টা, শেষ। তার মানে এই হচ্ছে সমতাকৃত রূপ বিক্রিয়াটির। এইভাবে তোমাকে বিক্রিয়া লিখে সমতা করতে হবে, আদারওয়াইজ তুমি মিশ্রণ প্রকৃতি বের করতে ভুল করবা। এতটুকু বুঝতে পারছো যা বলছি? এবার দেখো, এই বিক্রিয়াটা হওয়ার জন্য আমার এটা তো অ্যাসিড, H2SO4 হচ্ছে অ্যাসিড, KOS হচ্ছে ক্ষার। এই বিক্রিয়াটা পরিপূর্ণভাবে কমপ্লিট হওয়ার জন্য আমার 1 মোল সালফিউরিক অ্যাসিড লাগতেছে, আর 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে। তার মানে বলতে পারি যে আমাদের এই বিক্রিয়াটা হওয়ার জন্য 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। আমি কথাটা আবার বলতেছি, এই বিক্রিয়াটা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। কথা বুঝতে পারছো? বা এটা এমনিও বলা যায় ঘুরাইয়া যে 1 মোল, এই বিক্রিয়াটা সম্পন্ন করতে 1 মোল সালফিউরিক অ্যাসিডের জন্য 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগে, এটাও বলা যায়। ঘুরাও বলা যায় যে এই বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য 1 মোল সালফিউরিক অ্যাসিডের জন্য 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগে। কথা বুঝছো? ঘুরাইয়া পেঁচা বলা যায়, এভাবে বলা যায়, সমস্যা নেই। এখন আমরা কি করব? আমরা চিন্তা করব আমাদের এই H2SO4 এর কথাটাকে আমি আগে লিখব নাকি পটাশিয়াম হাইড্রোক্সাইডের কথাটা আমি আগে লিখব। দেখব আমাদের বিক্রিয়ার শুরুতে কোনটার পরিমাণ কম ছিল। দেখো তো, বিক্রিয়ার শুরুতে কি সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কম ছিল নাকি পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কম ছিল? 1 মোলারে কম ছিল কোনটা? কথা বলো। বিক্রিয়ার শুরুতে পরিমাণে কম ছিল কোনটি, সালফিউরিক অ্যাসিড নাকি পটাশিয়াম হাইড্রোক্সাইড? কোনটা ছিল কম পরিমাণে? কম। নৌশিন কিছু বলতেছো না, তুমি কি আসো ক্লাসে? শুনতেছো, দেখতেছো? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। আমরা এখানেই ছিলাম, আমরা বলতেছিলাম যে আমাদের বিক্রিয়ার শুরুতে যেই যোগের পরিমাণ কম সেই যোগের জন্যই আমি কি করব, শুরু করবো অঙ্কটা। এখন কোনটার পরিমাণ কম, সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কম নাকি পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কম ছিল বিক্রিয়ার শুরুতে? স্যার পটাশিয়াম হাইড্রোক্সাইডের। ভেরি গুড। তো পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ যেহেতু কম, তো আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডটা দিয়েই শুরু করি। তো আমি কি লিখবো জানো? লিখবো মানে যার পরিমাণটা কম তার কথাটা আমি আগে লিখে শুরু করব, সাজাবো আর কি। তো লিখবো এখানে যে এই বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য 2 মোল পটাশিয়ামের জন্য 2 মোল পটাশিয়ামকে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড লাগে 1 মোল। তো শুরু করব, লিখব এই বিক্রিয়াটি সম্পন্ন করতে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য
প্রশমিত করার জন্য H2SO4 লাগবে 1 মোল। করার জন্য আচ্ছা প্রশমিত করার জন্য লিখে দিই, করার জন্য H2SO4 লাগবে কত মোল? 1 মোল। জন্য আচ্ছা দেখি কি লিখছে হবে, 1 মোল H2SO4 প্রয়োজন। আচ্ছা লিখে দিলাম 1 মোল আর কি। আচ্ছা H2SO4 তো লিখতে পারতেছেন, জায়গা নাই, তো লিখে নেই এই জায়গার মধ্যে 1 মোল H2SO4 প্রয়োজন, H2SO4 প্রয়োজন বা লাগবে, শেষ। বুঝছো? 2 মোল পটাশিয়াম হাইড্রক্সাইড প্রশমিত করার জন্য 1 মোল H2SO4 প্রয়োজন বা লাগবে। বুঝতে পারছো কথাটা? তো 1 মোল পটাশিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড লাগবে কত মোল? 1/2 এত মোল H2SO4 লাগবে, লিখলাম আর কি। তো প্রথমে 2 মোল থেকে 1 মোলে আসবো, এরপর আমি লিখে দিব যে আচ্ছা আমি দেখি আর কি লিখছে, আচ্ছা এখানে 1 মোল লিখা দিবা, 2 মোল লিখছি আমি, 1 মোল লিখি নাই, সরি 1 মোল, আর এখানে 1 মোল, আর এখানে হাফ মোল লিখে দিবা, মোল। এরপরে লিখব, এরপরে আমরা এই মোলটা বাদ দিয়ে লিখব পরিমাণটা। পরিমাণ কি ছিল? পরিমাণ ছিল পটাশিয়াম হাইড্রক্সাইডের 10 ml 1 মোলার KOH। তো লিখে দেব এরপরে যে মোল সংখ্যা বাদ দিয়ে যে পরিমাণটা 10 ml 1 মোলার পটাশিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করার জন্য সালফিউরিক অ্যাসিড লাগবে। কি লাগবে? জাস্ট এই 10টা তুমি গুণ করে দাও ওই জায়গার মধ্যে, 1/2 × 10, 1/2 × 10 ml, তারপর লিখবা 1 মোলার H2SO4। দেখো তো লাইনটা বুঝতে পারছো কিনা? H2SO4 মোল থেকে চলে আসলাম পরিমাণে। 1 মোল কে প্রশমিত করার জন্য 1/2 মোল সালফিউরিক অ্যাসিড লাগে, তো মোল থেকে আমি নিয়ে আসলাম আমার পরিমাণে। তো আমাদের পটাশিয়াম হাইড্রক্সাইড ছিল 10 ml 1 মোলারে, আর সেই 10 ml 1 মোলারের পটাশিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করার জন্য 1/2 × 10 ml 1 মোলার H2SO4 লাগবে। মানে এই জায়গায় যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে জাস্ট গুণ করে দিলাম এই 10 দিয়ে। দেখো বুঝতে পারলা কিনা লাইনটা? তো এবার দেখো আমরা কাটাকাটি করলে কত পাই? 5 × 2 = 10, 5 ml 1 মোলার H2SO4, 5 ml 1 মোলার H2SO4। তার মানে কি বুঝলাম? যে পাত্রে আমাদের যতটুকু ছিল পটাশিয়াম হাইড্রক্সাইড কতটুকু ছিল? 10 ml ছিল। তো সম্পূর্ণ 10 ml পটাশিয়াম হাইড্রক্সাইডকে আমি কিন্তু কাজে লাগাই দিছি। সম্পূর্ণ 10 ml পটাশিয়াম হাইড্রক্সাইড 1 মোলারের পটাশিয়াম হাইড্রক্সাইডকে আমি কি করছি? বিক্রিয়া করাইছি H2SO4 এর সাথে। তো সম্পূর্ণ 10 ml পটাশিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে H2SO4 লাগছে কত ml বলো তো? সম্পূর্ণ 10 ml পটাশিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড লাগছে কতটুকু বলতে পারবা? 5 ml। এক্সিলেন্ট, এই তো 5 ml। তার মানে আমাদের বিক্রিয়া থেকে সবগুলো পটাশিয়াম হাইড্রক্সাইড চলে গেছে, কারণ সবগুলো দিয়েই তো হিসাবটা করছি যতটুকু ছিল পরিমাণে। তো সম্পূর্ণ 10 ml পটাশিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করার জন্য মাত্র 5 ml H2SO4 লাগছে।
তো এখন আমাদের কিন্তু পাত্রে কতটুকু ছিল H2SO4 এর পরিমাণটা 25 ml ছিল, অনেক বেশি। তো আমার লাগছে কতটুকু 25-এর মধ্যে? লাগছে মাত্র 5। আমাদের তো এই সম্পূর্ণ পটাশিয়াম হাইড্রোক্সাইড চলেই গেছে, কারণ এই সম্পূর্ণ পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু বিক্রিয়া করাই ফেলছি H2SO4 এর সাথে। তো H2SO4 এর পরিমাণ লাগছে মাত্র 5 ml। তাহলে আমাদের বিক্রিয়ার মধ্যে কি H2SO4 এর পরিমাণ বেশি থাকবে নাকি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা বেশি থাকবে? আমার কথা হয়তো বুঝো নাই। আমার তো 10 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড চলে গেছে, বিক্রিয়াটা করছে। তো এতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করাইতে কতটুকু লাগছে H2SO4? মাত্র 5 ml লাগছে, কিন্তু বিক্রিয়া করার আগে তো ছিল 25 ml। তাহলে আমাদের বিক্রিয়ার পরে কি H2SO4 পরিমাণটা বেশি থাকবে না কম থাকবে? বেশি। ভেরি গুড। কতটুকু থাকবে অবশিষ্ট পরিমাণ? বলো তো, বুঝি না, বলতে হবে। ভেরি গুড, 20। তো আমরা লিখবো যে আমাদের ফাইনালি আমাদের 10 ml 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে মাত্র 5 ml 1 মোলার H2SO4 লাগে, কিন্তু জেড মিশ্রণের আগে থেকেই 25 ml 1 মোলার H2SO4 ছিল। উল্লিখিত অ্যাসিড H2SO4 ও ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করার পর দ্রবণে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড থেকে যাবে। তো কতটুকু থাকবে? আগে ছিল 25, আর আমার তো 5 ml খরচ হয়েছে এই এতটুকু প্রশমিত করতে। তো 25 থেকে 5 বিয়োগ করলে তো 20 ml পাওয়া যায়। তাহলে আমাদের অবশিষ্ট 20 ml 1 মোলার H2SO4 পাত্রে রয়ে যাবে। মিশ্রণের পর রয়ে যাবে আরও 20 ml 1 মোলার H2SO4, অর্থাৎ মিশ্রণের পর মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। শেষ। এটাই হচ্ছে আমাদের মিশ্রণের প্রকৃতি বের করার সিস্টেম। দেখো তো বুঝতে পারলো কিনা? হ্যাঁ বলো। অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে এটা কিভাবে বুঝবো? কোনটা? এটা তো অম্লীয় হইছে। হ্যাঁ, এটা কিভাবে বুঝলাম? মানে এটা তো অ্যাসিডীয়, অম্লীয় মানে তো অ্যাসিডীয়। কথা বুঝো নাই? জি স্যার, এটা তো বুঝছি। তাহলে কোনটা বুঝবা কেমনে? এটা তো একটা অ্যাসিড। হ্যাঁ, H2SO4 একটা অ্যাসিড। হ্যাঁ ঠিক আছে, এরপর তোমার কথা না আসতেছে, মানে ভালো করে বোঝা যাচ্ছে না। এটা ক্লিয়ারলি বলো তো আবার। স্যার H2SO4 তো একটা অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা তো এই যৌগটা যে সেটা তো আমরা জানি। হ্যাঁ, ওর পরিবর্তে যদি অন্য যৌগ থাকে তখন আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যাসিড? তখন তোমাকে তো বুঝতে হবে যে H2SO4 এর পরিবর্তে তোমার থাকবে HCl। H2SO4 এর পরিবর্তে যদি HCl থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? HCl একটা অ্যাসিডীয় হবে। তোমাকে অ্যাসিড আর ক্ষার তো চিনতে হবে, কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, এটা চিনতে হবে। তো অ্যাসিড ক্ষার না চিনলে তো উঠতে পারবা না। অ্যাসিড কোনটা ক্ষার কোনটা এটাকে তোমাকে বুঝতে হবে আগে, তাহলে সে বুঝতে পারবা যে অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে। এটাকে তোমাকে মুখস্থ করতে হবে কোনগুলোকে অ্যাসিড যৌগ বলে কোনগুলোকে ক্ষারীয় যৌগ বলে। কথা বুঝছো? তাহলে অ্যাসিড আর ক্ষারীয় যে যৌগগুলা এগুলার একটা নোট করে দেন তো। এটা তো আমি নোট করি নাই। আচ্ছা তাহলে আমি এই অধ্যায়গুলো একটু খুঁজে দেখি কোনগুলো অ্যাসিড আর কোনগুলো ক্ষার ছিল। কালকে শুক্রবার তো, কালকে আমি লিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোকে আমাকে SMS দিও, মনে করে দিও আমাকে 9টার দিকে, 9টা বা 9:30টার দিকে সকাল SMS দিও। ওকে, আজকে পর্যন্ত রাখতেছি ক্লাস। আচ্ছা, ক্লাস বুঝতে পারছো না ভালো করে কেমনে করলাম আমরা? জি স্যার। ওকে, তো আজকের মতো আমাদের স্পেশাল 5 নাম্বার নাকি 6 নাম্বার? 6 নাম্বার। আচ্ছা যাই হোক, 5 নাম্বার 6 নাম্বার একটা হইল। তো এখানেই ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।